হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন গ্রিক পলিসের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে, অর্থাৎ পলিসের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো যুক্ত হবে আমাদের সঙ্গে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, আলোচনার বিষয় প্রথমেই বলেছি যে গ্রিক পলিসের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, বলেছে প্রাচীন গ্রিসের সামাজিক ও রাজনৈতিক জীবনের মূল ভিত্তি ছিল ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলো, যেগুলোকে গ্রিক ভাষায় পলিস বলা হয়। ঠিক আছে? তাহলে পলিস বলতে এক কথায় কি বোঝানো হয়েছে? এই নগর রাষ্ট্রকে কিন্তু বোঝানো হয়ে থাকে। ঠিক আছে? এবং এই পলিসগুলি আয়তনে ছোট হলেও এদের কিন্তু নিজস্ব শাসন ব্যবস্থা, সার্বভৌমত্ব এবং স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য ছিল, যা গ্রিক সভ্যতাকে তৎকালীন বিশ্বে এক অনন্য মর্যাদা কিন্তু দিয়েছিল। তো সেই পলিসের বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে? দেখো, প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় ক্ষুদ্র আয়তন ও জনসংখ্যা। এখানে বলেছে প্রাচীন গ্রিক পলিসগুলো ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্র ছিল অর্থাৎ ছোট ছিল। ঠিক আছে? দার্শনিক প্লেটো একটি আদর্শ পলিসের জনসংখ্যা 5000 হওয়ার কথা বললেও অ্যারিস্টটল মনে করতেন যে জনসংখ্যা এমন হওয়া উচিত যাতে রাষ্ট্রটি স্বয়ং সম্পূর্ণ কিন্তু হয়ে থাকে। তাহলে ক্ষুদ্র আয়তনের ক্ষেত্রে কি বলা হচ্ছে এবং জনসংখ্যার ক্ষেত্রে গ্রিক যে পলিসগুলি ছিল সেগুলি ভৌগোলিক এবং জনসংখ্যার দিক থেকে অত্যন্ত কিন্তু ছোট ছিল। ঠিক আছে? ছোট হতো বা বলা যায় যে ক্ষুদ্র ছিল। তো সেই সম্পর্কে দার্শনিক প্লেটো বলেছেন যে আদর্শ পলিসের জনসংখ্যা 5000 হওয়ার কথা বললেও সেক্ষেত্রে অ্যারিস্টটল কি মনে করতেন যে জনসংখ্যাটা এমন হওয়া উচিত যাতে সেখানে কি হচ্ছে, রাষ্ট্রটি যাতে স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলা যায়? প্রশাসনের সরাসরি অংশগ্রহণ। পলিসের নাগরিকরা সরাসরি শাসন পরিচালনায় অংশ নিতে পারতেন। অ্যারিস্টটলের মতে পলিসের আয়তন ছোট হওয়ার ফলে নাগরিকরা একে অপরের সাথে পরিচিত থাকার সুযোগ পেতেন, যা সুষ্ঠুভাবে কি হয়, শাসনের জন্য কিন্তু সহায়ক ছিল। তাহলে কি হচ্ছে, প্রশাসনের সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে একটা সুবিধা কিন্তু রয়েছে, অর্থাৎ পলিসের নাগরিকরা কি হচ্ছে, সরাসরি শাসন পরিচালনার ক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করতে পারছে বা অংশ নিতে পারছে। আচ্ছা, তারপরে রয়েছে দেখো নাগরিক ও বিদেশিদের অবস্থান, অর্থাৎ প্রতিটি পলিসে নাগরিকদের পাশাপাশি প্রচুর বিদেশিও কিন্তু বসবাস করত এবং বিদেশিদের রাজনৈতিক অধিকার না থাকলেও তারা সামাজিক স্বীকৃতি ও শিক্ষার সুযোগটা কিন্তু পেয়ে থাকতো। তাহলে কি হচ্ছে, প্রতিটি এই যে পলিস রয়েছে বা নগর রাষ্ট্রগুলি রয়েছে সেখানে কি হচ্ছে, সেখানে নাগরিকরা তো সেখানে থাকছে, তার পাশাপাশি কি প্রচুর সংখ্যক কিন্তু বিদেশিরাও সেখানে বসবাস করছে। ঠিক আছে? যার জন্য বলা হচ্ছে নাগরিক ও বিদেশিদের অবস্থান সম্পর্কে। আচ্ছা, তারপরে রয়েছে দেখো স্বাতন্ত্র এবং সার্বভৌমত্ব। এখানে বলেছে প্রতিটি পলিস একে অপরের থেকে কি ছিল, সম্পূর্ণ কিন্তু স্বতন্ত্র ও স্বাধীন কিন্তু ছিল। প্রত্যেকটা পলিস কি ছিল, প্রতিটি পলিস একে অপরের থেকে একেবারে কিন্তু যে স্বাধীন এবং স্বতন্ত্র ছিল। প্রতিটি পলিসের নিজস্ব সরকার, সেনাবাহিনী এবং আলাদা কিন্তু ক্যালেন্ডার এবং নিজস্ব মুদ্রা ব্যবস্থা ছিল। তাহলে এই যে প্রতিটা পলিস বা প্রতিটা নগর রাষ্ট্র, সেটা কি দেখা যাচ্ছে, তাদের নিজস্ব সরকার থাকতো, নিজস্ব সেনাবাহিনী, আলাদা ক্যালেন্ডার, এর সাথে সাথে নিজস্ব কিন্তু মুদ্রা ব্যবস্থাটাও ছিল। ঠিক আছে? এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাদের পূজা পদ্ধতিটাও কিন্তু আলাদা হতো। ঠিক আছে? আচ্ছা,
তারপরে বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে অর্থনৈতিক বৈচিত্র্য। এখানে বলেছে নগর রাষ্ট্রগুলোর অর্থনীতির ভিত্তি ছিল আলাদা। যেমন কোরিন্থ ও মিলেটাস যে শিল্প ও বাণিজ্যে উন্নত, আবার স্পার্টা এবং এলিসের মতো রাষ্ট্রগুলি কৃষি এবং যুদ্ধের ওপর কিন্তু নির্ভরশীল ছিল। তাহলে প্রতিটা এই যে নগর রাষ্ট্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, নগর রাষ্ট্রগুলির যে অর্থনৈতিক যে ভিত্তি সেটা কিন্তু কি ছিল, আলাদা কিন্তু ছিল। অর্থনৈতিক ভিত্তিটা আমরা কি দেখতে পাবো, প্রতিটা নগর রাষ্ট্রের বা নগর রাষ্ট্রগুলির অর্থনীতির ভিত্তিটা একটু আলাদা ছিল। যেমন উদাহরণ দিয়ে বলা যায় কোরিন্থ ও মিলেটাসে কি ছিল, যে বাণিজ্য এবং শিল্পটা উন্নত ছিল। আবার স্পার্টা এবং এলিসের মতো যে রাষ্ট্রগুলো রয়েছে সেটা কি দেখতে পাবো, কৃষির দিক থেকে, অর্থাৎ কৃষি কাজের দিক থেকে এবং যুদ্ধের ওপর কিন্তু কি ছিল, নির্ভরশীল ছিল। তাহলে এই যে পলিসির যে অসংখ্য বৈশিষ্ট্যগুলি রয়েছে সেখান থেকেই কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।